সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, কেমন আছেন অনুষ্ঠানে আজকে আমাদের বিষয় নাক কান গলার ক্যান্সার, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার তুষার দাস, সহকারী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ক্যান্সার একটি আতঙ্কের নাম। আমরা সবসময় ক্যান্সার শব্দটি শুনলেই আতঙ্কগ্রস্ত হই এবং আমরা মৃত্যুর কথা মনে করি। ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, দীর্ঘদিন ধরে এরকম একটি প্রবাদই প্রচলিত ছিল, যদিও এখন ক্যান্সার অনেকটাই নিয়ন্ত্রণযোগ্য বা কখনো কখনো নিরাময়যোগ্য। ক্যান্সার অদূর ভবিষ্যতে হয়তো আমাদের কাছে খুব সহজ একটি অসুখেই পরিণত হবে। আমরা হয়তো এই রোগকে পুরোপুরি পরাজিত করতে পারবো। নাক কান গলার ক্যান্সার একটি বিশেষ ধরনের ক্যান্সার। আমাদের নাক কান গলা এই এরিয়াতে যে ক্যান্সারগুলো হয় সেগুলো নিয়েই হচ্ছে নাক কান গলার ক্যান্সার। কী ধরনের ক্যান্সার হয়, সেগুলো লক্ষণ কী এবং কীভাবে আমরা তার চিকিৎসা করতে পারি, এসব নিয়ে আমরা আজকে কথা বলবো ডাক্তার তুষারের সাথে। ডাক্তার তুষার, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি নাক কান গলার ক্যান্সার। আমরা আসলে নাক কান গলার ক্যান্সার বলতে কী বুঝি বা কী ধরনের ক্যান্সার এখানে হতে পারে? আসলে সহজভাবে যদি আমরা বলতে চাই যে আমাদের ইংরেজিতে বলতে গেলে আমরা বলি হেড অ্যান্ড নেক ক্যান্সার, কিন্তু বাংলায় আমাদের সহজ বোঝানোর জন্য আমরা নাক কান গলা, নাকের কিছু ক্যান্সার আমাদের এখানে ইনক্লুডেড আছে এবং কানেও কিছু ক্যান্সার আমাদের আছে। বিশেষ করে গলার অংশটুকুই আমাদের ক্যান্সারের মধ্যে বেশি, এবং এর সাথে সাথে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড বলি আমরা, এটাও কিন্তু এই নাক কান গলার হেডলাইনের মধ্যে আছে। আসলে এটা আমরা একটা বড় আমব্রেলা বলতে পারি, মানে ছাতার নিচে অনেকগুলো ক্যান্সার একসাথে আমরা বলি আমরা যে এই নাক কান গলা বিষয়ের ক্যান্সার আর কি। ওকে, তো কি ধরনের ক্যান্সার হতে পারে এখানে? যেমন আমাদের যদি আমরা চিন্তা করে থাকি প্রত্যেকটা অর্গান ওয়াইজ, যেমন আমাদের এখানে ষড়যন্ত্র আছে, যে ষড়যন্ত্রের ক্যান্সারগুলো আমাদের খুব মানে কমনলি হয়ে থাকে। আমাদের বাক্কাল মিউকোসা বলি আমরা, মুখগহ্বরের যে আমাদের যে লেয়ারটা আছে সেখানে আমাদের কিন্তু ক্যান্সার খুব কমনলি হয়ে থাকে। এছাড়া এছাড়া ফ্যারিংস, পোস্টিরিয়র ফ্যারিংস, বিভিন্ন পার্ট যেগুলো আছে সেগুলো প্রত্যেকটারই কিন্তু ক্যান্সার আমাদের এখানে খুব কমনলি হতে পারে। ওকে, অনেক ধন্যবাদ। আমরা কী দিয়ে শুরু করতে পারি? আমরা যদি প্রথমে জিজ্ঞেস করি যে না গলায় মানে কী ল্যারেঞ্জিয়াল কার্সিনোমা, যেটা ল্যারিংসে ক্যান্সার হয়, সেটা আসলে আমাদের প্রাথমিক রোগ লক্ষণগুলো কী হতে পারে? হ্যাঁ, আমাদের আসলে ল্যারিংসের ক্ষেত্রে যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তার ষড়যন্ত্র। আমরা তার আরও যদি সহজভাবে বলতে চাই যে সে যে কথা বলবে তার কণ্ঠস্বর হঠাৎ যদি পরিবর্তন হয়ে যায়। এখন আমরা যদি চিন্তা করি, একটা মানুষ কোনো অনুষ্ঠানে গেল, অনেক চিৎকার করলো, তার গলার স্বর বসে যেতে পারে, কিন্তু সেই বসে যাওয়াটা 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই তার রিকভারি হয়ে যায়। কিন্তু যদি কোনো পেশেন্টের দেখা যায় হঠাৎ করে কণ্ঠস্বর বসে গেল কিন্তু রিকভারি হচ্ছে না, তখন সন্দেহ করতে হবে যে এখানে অন্য কিছু আছে কি না। আর ক্যান্সারের ক্ষেত্রে আপনি জানেন যে, বা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে ক্যান্সার যত দ্রুত ধরা পড়বে তত কিন্তু তার চিকিৎসা সহজ হবে এবং চিকিৎসার সফলতা আমরা বেশি পাবো। কাজেই আমি বলবো যে ল্যারিংসের ক্ষেত্রে মূলত আমাদের যেটা হয়, ষড়যন্ত্রের আমাদের অসুবিধা হয়, তার ফলে আমাদের কণ্ঠস্বরটা বসে যায়, এবং এই বসে যাওয়াটাই আমাদের প্রধানত আমরা পাই। এছাড়াও কোনো ক্ষেত্রে দেখা যায় যে তার খেতে অসুবিধা হয়, কোনো ক্ষেত্রে তার শ্বাস নিতে কষ্ট হতে পারে। এছাড়া যদি খুব বেশি দূরবর্তী অঞ্চলে ছড়িয়ে যায় তাহলে সেই লক্ষণগুলোও তার সাথে আসতে পারে। আচ্ছা, তো এই গলার ক্যান্সারে চিকিৎসার অপশনগুলো কী আছে? গলার ক্যান্সারে আসলে মূলত এই অংশটুকুকে যে একই ছাতার নিচে আনা হয়েছে, এর কারণ হচ্ছে এর চিকিৎসার ধরন মোটামুটি কাছাকাছি একই ধরনের হয়। বিশেষ করে এখানে যদি আমরা চিকিৎসার মেইন মডালিটি বলি যে কিউরেটিভ ট্রিটমেন্ট, মানে আমরা একদম ভালো করে ফেলবো এই উদ্দেশ্যে যে চিকিৎসা, সেক্ষেত্রে সার্জারি অবশ্যই একটা অংশ, যে আমরা অপারেশন করে সেই অংশটুকু ভালো করার চেষ্টা করতে পারি। আর রেডিওথেরাপি এক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ চিকিৎসার অংশ। রেডিওথেরাপি। আচ্ছা, তো এই চিকিৎসা করলে এর ভালো হওয়ার হার কতটুকু? এটা আসলে নির্ভর করবে যে আমার কাছে পেশেন্টটা কোন স্টেজে আমরা পাচ্ছি। একটু যদি দর্শকদের উদ্দেশ্যে সহজে আমি বলতে চাই যে স্টেজ 1, 2, 3, 4, স্টেজ 5 বলে কোনো স্টেজ নাই। স্টেজ 4 হচ্ছে সবচেয়ে খারাপ, স্টেজ 1 হচ্ছে সবচেয়ে ভালো। এখন আমি যদি সেই পেশেন্টকে স্টেজ 1 বা স্টেজ 2 এর মধ্যে পাই,
তাহলে তার ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা 90 থেকে 95% আমরা বলতে পারি। স্টেজ 3-র ক্ষেত্রে হয়তো বা এই পার্সেন্টেজটা কিছুটা কমে আসে। সেক্ষেত্রে যেটা আমাদের রিসার্চ যেটা বলছে 70 to 80% সেক্ষেত্রেও কিন্তু আমাদের যদি আমরা তাকে উপযুক্ত সময়ে উপযুক্ত চিকিৎসা করতে পারি তাহলে তাকে 70 to 80% রোগীকে আমরা ভালো করতে পারি। স্টেজ 4-এর ক্ষেত্রে আসলে এটা কিউরেবল না, তবে সব রোগের ক্ষেত্রে না, যেমন থাইরয়েডের ক্ষেত্রে আমরা কিন্তু স্টেজ 4-এও অনেক পেশেন্টকে ভালো করতে পারি, কিন্তু সব রোগের ক্ষেত্রে এটা না। সব রোগী বেশিরভাগ রোগের ক্ষেত্রে আমরা বলবো যে স্টেজ 4 হচ্ছে আমাদের কন্ট্রোল করতে চাইবো, মানে নিয়ন্ত্রণ করবো, রোগটাকে নিয়ন্ত্রণ, পুরোপুরি কিওর করা যাবে, পুরোপুরি কিওর করতে পারবো না। আচ্ছা, গলা একটা ল্যারিংসের ক্যান্সার বললেন, এছাড়া আর কি কি হতে পারে? যেমন খাদ্যনালী আছে গলা, এটাও কি আপনারা গলার ক্যান্সারের মধ্যে ধরেন? হ্যাঁ, অবশ্যই আমরা খাদ্যনালী, আমরা ফেরিংসের অংশটুকু, আমাদের ভাষায় ফেরিংস বলে থাকি দর্শকদের বোঝার সুবিধার্থে। আমরা গলার, আমরা যে খাবারটা খাই মুখের পরেই এই ফেরিংস অংশটুকু পড়ে, এই অংশটুকুতেও কিন্তু ক্যান্সার আমাদের খুব কমনলি আমরা পেয়ে থাকি। আসলে একটু আমি হয়তো বা এটার কারণটা নিয়ে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে শুরুটুকু বলতে চাই, যে আমাদের দেশে আমরা দেখতে পাই যে তামাক বা তামাক জাতীয় খাদ্য আমাদের দেশে খুব কমনলি রোগীরা, আমাদের দেশের সাধারণ জনগণ নিয়ে থাকে। যেমন ছেলেদের ক্ষেত্রে স্মোকিং, বিড়ি সিগারেট যে কোনো প্রকার স্মোকিং তারা কমনলি করে থাকে, এবং এই স্মোকিংয়ের ফলে এই ক্যান্সার হওয়ার প্রবণতাটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। একই রকমভাবে যখন মেয়েরা, বিশেষ করে পান, ছেলেরাও খায় পান, তামাক, পানের সাথে তামাক, জর্দা এগুলো যখন খায় তখন কিন্তু তার ক্যান্সার হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। তখন হয় কি, সে যখন মুখ দিয়ে খাচ্ছে তখন প্রথমে মুখগহ্বরে হওয়ার সম্ভাবনা থাকে, তারপরে তার ফ্যারিংসে হওয়ার সম্ভাবনা থাকে, ল্যারিংসে হওয়ার সম্ভাবনা থাকে। কাজে ইচ অ্যান্ড এভরি পার্টে কিন্তু তার ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এখন এমনও দেখা গেছে রিসার্চে যে আমরা যে স্মোকিং করি, এই স্মোকিংয়ের মধ্যে যে ক্যান্সার তৈরি হওয়ার উপাদান, আমরা বলি আমাদের ভাষায় কার্সিনোজেন, 37 ধরনের কার্সিনোজেন কিন্তু এক স্মোকিংয়ের মাধ্যমে তারা নিয়ে থাকে, এবং এইগুলোর মাধ্যমে দেখা যায় যে এটা প্রমাণিত সত্য যে স্মোকিং করলে তার ক্যান্সার হওয়ার প্রবণতাটা বাড়বে। এটাই মূলত ব্যাপার। এই কারণেই দেখা যায় যে মুখগহ্বরের বিভিন্ন পার্টে ক্যান্সারের রোগী এই আমাদের সাবকন্টিনেন্ট, ইন্ডিয়া, বাংলাদেশ এই অংশে আমরা অনেক বেশি পেয়ে থাকি। আচ্ছা, তো আমাদের বাংলাদেশে এই ল্যারিংস বা গলার যে ক্যান্সারগুলো, ফ্যারিংসের যে ক্যান্সার আছে, এরকম রোগীর পরিমাণ, মানে সংখ্যা কেমন? বা যদি আমরা মানে বলতে চাই তাহলে একাডেমিক কথা বলতে গেলে আসলে সব প্রথম কথা বলতে হবে আমাদের এরকম কোনো স্ট্যাটিস্টিক নাই, মানে একদম স্পেসিফিক যদি আমরা বলতে চাই আমাদের এরকম কোনো পরিসংখ্যান নাই যে গোটা বাংলাদেশে কত রোগী আছে এবং তার কী ধরনের রোগী আসছে। তবে আমরা বিভিন্ন ইনস্টিটিউশন বেসড যে আমাদের রেজিস্ট্রি আছে সেখান থেকে আমরা যেটা পাই যে 3 ভাগের 1 ভাগ, মানে 30% ক্যান্সার এই হেড নেক ক্যান্সারের মধ্যেই আমাদের পড়ে যায়। কাজে এটা আমাদের খুব কমন একটা ক্যান্সারের মধ্যে একটা। আচ্ছা, মানে 30% ক্যান্সারই হচ্ছে আমাদের এই হেড নেকের ক্যান্সার। হেড নেকের ক্যান্সারে ভালো হওয়ার হার তুলনামূলক অন্যান্য ক্যান্সারের তুলনায় সম্ভবত ভালো। অবশ্যই, কারণ হচ্ছে আমাদের এখানে রেডিওথেরাপির রেসপন্স খুব ভালো পাই আমরা। কাজেই যদি আমরা তা এখন আপনাকে জানাতে চাই এবং দর্শকদেরও বলতে চাই যে উন্নত বিশ্বে যে মেশিন দিয়ে রেডিওথেরাপি দেওয়া হয় এখন বাংলাদেশেও সেই মেশিন আমাদের এখানে আছে। যদিও এর সাথে সাথে এটা সত্যি যে সরকারি লেভেলে নাই, আর সরকারি লেভেলে আমাদের ওইভাবে মেশিনগুলো চালু নাই, আমরা ওইভাবে রেডিওথেরাপি তাদের চিকিৎসা করতে পারি না, কিন্তু প্রাইভেট লেভেলে কিন্তু মানে এখন ভালো ভালো মেশিন আছে। কাজে আমরা উন্নত রেডিওথেরাপি যদি তাকে আমরা দিতে পারি, পুরোপুরি যদি তাকে আমরা চিকিৎসা করতে পারি, তাহলে আমাদের চিকিৎসার সফলতার হার কিন্তু অনেক ভালো হয়। অনেক ভালো, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যদি হেডের মানে ক্যান্সারের কথা বলি আর কি, হেড নেক যেহেতু বলছেন, হেডের ক্যান্সার কি ধরনের হতে পারে বা কোন লোকে? আসলে এখানে একটু মিসনোমাল আছে আমাদের, যেটা কপি বুক স্টাইলে যদি বলতে হয় যে হেড বলতে আমরা বুঝি আমাদের মাথার গোটা অংশটুকু, কিন্তু এখানে ব্রেন অংশটুকু বাদ দিয়ে আমরা বলে থাকি ব্রেন অংশটুকু আমরা হেড নেক ক্যান্সার, অবশ্যই ওটা নিউরোলজিক্যাল ক্যান্সারের মধ্যে পড়বে। কাজে হেডের অংশটুকুতে যদি আমাদের বলতে হয় তাহলে আমরা বলবো আমাদের মাথার যে চামড়া আছে সেই চামড়ায় কোথাও যদি কোনো স্কিনে ক্যান্সার হয় বা কোনো সেই ধরনের কোনো ক্যান্সার যদি আমরা পাই, স্কিনের ক্যান্সার যেটা। আর এমনিতে বোনসের মধ্যে যে কোনো ক্যান্সার হতে পারে। এছাড়াও আপনি তো জানেনই যে লিম্ফোমা বলে আমাদের যে রক্তের রোগ আছে, সেটাও কিন্তু আমাদের এই অংশে আমরা কিন্তু অনেক সময় পেয়ে থাকি। কাজে প্রত্যেকটা অংশেই কিন্তু লিম্ফোমা হতে পারে আমাদের এই অংশটুকুতে। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছেন, ওটা দর্শকের ফোনটা নিচ্ছে। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন।
সুপ্রিয় দর্শক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি। জি। হ্যাঁ, আমরা পটুয়াখালী থেকে বলছি। জি। আমার আম্মুর বয়স 35 বছর। জি। তো তার বুকের বাম পাজরে দীর্ঘদিন যাবত ব্যথা, তারপর বিষ এরকমের অনুভূত হয়, আর পানি বা এরকমের কিছু একটা খেলে তার ওখানে বুকে বাসে ব্যথা অনুভূত হয়। মানে মনে হয় কি যে শ্যাক লাগছে, ঘাতে যেরকম পানি লাগে না ওরকমের মানে মনে হয় আর কি, ক্ষত জায়গায় আর কি। ওকে। ওকে, হ্যাঁ। আচ্ছা, এখন আপনি কি জানতে চাচ্ছেন যে এটা আসলে কি সমস্যা, তাই তো? আসলে আমি জানতে চাচ্ছি যে এটা কিসের জন্য হচ্ছে, আর এটা কি গ্যাস্ট্রিক কারণে? আর আমার আম্মুর গ্যাস্ট্রিক প্লাস ডায়াবেটিস দুটোই আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে। ডক্টর তুষার। হ্যাঁ, আসলে এই বিষয়টা আরো বেশি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে, কারণ আমরা আজকে মূলত যে আলাপটা করছি সেটা হচ্ছে হেডনেকের ক্যান্সার। কিন্তু এর মধ্যে উনি যে কথাটা বললেন তার রিলেটেড যদি আমরা বলতে চাই, যে ফেরিংস, আমরা যে কথা বলছিলাম যে খাদ্য আমাদের যেখান দিয়ে যায় সেখানে যদি কোনো ক্যান্সার হয় তাহলে খাওয়ার সময় আমরা গ্লোবাল সেন্সেশন বলি, মানে একটা গুটলি পেকে থাকে, অনেকে বলে খাওয়াটা নামে না, এরকম একটা কমপ্লেন করতে পারে। কাজেই আমি বলবো যেহেতু ওনার অসুবিধা আছে সেহেতু এটাকে অবহেলা করা ঠিক হবে না। নিকটস্থ যে ডাক্তার পছন্দ হয় বা এমবিবিএস, ন্যূনতম একজন এমবিবিএস ডক্টরের কাছে গিয়ে ওনার অসুবিধাগুলো বললে উনি হয়তো বা সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষা করলে এই বিষয়টা সম্বন্ধে পরিষ্কার একটা ধারণা পাওয়া যাবে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাকেও ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। ডক্টর তুষার, আমরা যেটা বলছিলাম যে হেড নেক ক্যান্সারের, তো আমাদের নেকে বা আমাদের হেড ইয়েতে আপনার কি বলে এটাকে, নেজোফেরিংসে কিছু কিছু নেজোফেরেঞ্জিয়াল কার্সিনোমা হয়, তো এইটা সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন। হ্যাঁ, নেজোফেরিংসের ক্যান্সারও কিন্তু আমাদের খুব কমন। এক্ষেত্রেও আমাকে একটু যদি এর ইতিহাসে মানে এর পিছনে যদি যেতে চাই তাহলে আমাদের দেশে অনেকেই ধুলোবালি। নেজোফেরিংস জিনিসটা কি? নেজোফেরিংস যদি আমরা বলতে চাই যে আমাদের নাকে দিয়ে যে আমরা শ্বাসটা নিই, নাকের শ্বাসটা প্রথমে নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করার কিছু দূর পরেই যে জায়গাটা সেটাকে আমরা নেজোফেরিংস বলি, যে দুটো ছিদ্র এক জায়গায় মিলিত হয়। সেখানে যেটা হয় যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে নাকে দিয়ে যখন আমরা শ্বাস নিই তখন এর মাধ্যমে যদি ধুলোবালি বেশি যায় তখন কিন্তু ওখানে একটা ক্রনিক ইরিটেশন হয়। এছাড়া আমরা একটা ভাইরাস বলি ইপস্টিন-বার ভাইরাস, এই ইপস্টিন-বার ভাইরাসের কারণেও কিন্তু তার এই ক্যান্সার হওয়ার প্রবণতাটা বাড়তে পারে। এছাড়া যেটা আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে নেজোফেরিংসের ক্যান্সারের একটা বড় কারণ যে যারা ধরেন আমাদের রঙের কাজ করে তাদের কিন্তু একটা ইনহেলেশনের মাধ্যমে হেভি মেটাল তারা কিন্তু অনেক সময় ইনহেল করে থাকে, সেক্ষেত্রে তাদের নেজোফেরিংসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। এছাড়া যারা কাঠের কাজ করে, কাঠের গুঁড়া অবিরত তাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যখন যায়, এছাড়াও এনভায়রনমেন্টাল পলিউশন, বেশি ধুলোবালিতে যারা থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হওয়ার একটা প্রবণতা থাকে। কাজেই নেজোফেরিংসের ক্যান্সারও কিন্তু আমরা কমনলি পেয়ে থাকি। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছেন, ওটা দর্শকের ফোনটা নিচ্ছি। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে বলছি। জি। আমার নাম আফরোজা। জি। আমি না দীর্ঘদিন ধরে অ্যাসপ্রিন বলে একটা নোজাল স্প্রে ইউজ করতে হয়, অন্যগুলি ইউজ করলে আমার কোনো কাজ হয় না। এভরি নাইট আমার নোজটা ব্লক থাকে। তা আমাকে একজন বললো তুমি এতদিন ধরে ব্যবহার করছো, তোমার কিন্তু নাকে ক্যান্সার হবে, এটা কি ঠিক? আর এর অল্টারনেট রিমেডি কি, আমি কি করতে পারি এর বিপরীতে? অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর তুষার। দীর্ঘদিন ধরে উনি এক ধরনের নেজাল ড্রপ ব্যবহার করছেন, আফরিন। আচ্ছা, এখন যেটা বিষয়, আফরিন নেজাল ড্রপটা আসলে ব্যবহার করা হয় যদি নাক ব্লক থাকে তাহলে সেইটা খোলার জন্য। এখন আমাদের চিন্তা করতে হবে সবার আগে যে নাকটা বন্ধ হচ্ছে কেন, সেটা আমার মতে এটা একটু দেখানো প্রয়োজন যে নাকটা কেন বন্ধ হচ্ছে। যদি আমরা সাধারণভাবে চিন্তা করি, নাক বন্ধ হওয়ার প্রধান কারণ আমরা জানি নাকের ভিতরে মাংস বৃদ্ধি পেতে পারে, নাকের হাড় কোনো দিকে আঁকা বাঁকা থাকতে পারে, কাজে এগুলো আমরা ক্যান্সারের লক্ষণ বলি না। কাজেই এছাড়াও কিন্তু ক্যান্সার হলেও নাক ব্লক হতে পারে। কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ক্যান্সার হলে যে নাক ব্লকটা হয় সেক্ষেত্রে আফরিন দিলেও কিন্তু সেই ব্লকটা সহজে ছুটে না। এটা যে ক্যান্সার এটা কিন্তু বলা যাচ্ছে না। আর ওনার আরেকটা প্রশ্ন ছিল যে আফরিন ড্রপ দীর্ঘদিন ব্যবহার করলে তার থেকে ক্যান্সার হতে পারে কিনা। হ্যাঁ, অবশ্যই হতে পারে, কারণ আমি এর আগেই বলছিলাম যে ক্রনিক ইরিটেশন,
আমার যে কোনো ড্রাগই যদি আমি আমার শরীরে প্রবেশ করাই সেখানে কিন্তু ক্রনিক ইরিটেশনের একটা ব্যাপার আছে, কাজেই নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করা উচিত বলে আমি মনে করি এবং নাক কান গলার বিশেষজ্ঞকে দেখিয়ে এই কারণটাকে এবং সম্ভবত যে উনি ওষুধের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছেন, এটা রাইনাইটিস মেডিকোমেন্টোসা বলে একটা সমস্যা আছে, আমার মনে হয় এটাও ওনার হয়ে থাকতে পারে, এটা দেখানোর প্রয়োজন। এবং এই যে নেজাল ড্রপের প্রতি যে একটা অ্যাডিকশন, মানে অ্যাডিকশন না, ঠিক ডিপেন্ডেন্সি, যেটা না হলে আর নাকটা খুলছে না, এটা কিন্তু ওই যখন অতিরিক্ত ব্যবহার করা হয় তখন কিন্তু এই জিনিসটা এটা হতে পারে। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আশা করছি যে আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন। দর্শক, আমরা একটা ছোট বিরতি নিব, বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি আলোচনায়। সেই পর্যন্ত নেক্সাস টেলিভিশনের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের কেমন আছেন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকের কেমন আছেন অনুষ্ঠানে আমরা কথা বলছি নাক কান গলার ক্যান্সার নিয়ে, এবং আমাদের সাথে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার তুষার দাস, সহকারী অধ্যাপক, ক্যান্সার বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার তুষার, আমরা বিরতির আগে নাক কান গলার ক্যান্সারের বিভিন্ন ট্রিটমেন্ট অপশন নিয়ে কথা বলছিলাম, আপনি রেডিওথেরাপির কথা বলেছেন। আমরা একটু বিস্তারিত জানতে চাই এই বিষয়টিতে, যে রেডিওথেরাপি দিয়ে কিভাবে এই নাক কান গলার ক্যান্সারগুলো আপনারা চিকিৎসা করে থাকেন এবং এটার সুযোগ সুবিধা আমাদের দেশে কেমন আছে? অত্যন্ত ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। বিশেষ করে যখন আমি নাক কান গলার ক্যান্সারের কথা বলবো তখন অতপ্রতভাবে রেডিওথেরাপির কথাটা চলে আসবে, কারণ আপনি বলেছেন যে এটা রেডিওথেরাপিতে খুব ভালো রেসপন্স করে। এখন প্রথমে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে যখনই রেডিওথেরাপি নামটা শুনে দর্শক তখনই মনে করে যে এখানে মনে হয় কোনো ছেঁকা দেওয়া হবে বা সে তাপ পাবে বা সে আঘাত পাবে, এই ধরনের তাদের একটা পুড়িয়ে দেওয়া হবে, তা এই ধরনের তাদের একটা ধারণা থাকে। কিন্তু আমি বলতে চাই এটা একদম ভ্রান্ত ধারণা। রেডিওথেরাপিতে তার ত্বক বা আঘাত পাওয়া বা ব্যথা পাওয়া এর কোনো তাপের কোনো ব্যাপার কোনো ছেঁক না, কাজে এটা আসলে একটা মিসনোমাল, অনেকেই ছেঁকা দেওয়া বলে, কাজে এটা শুনলেই অনেকে আতঙ্কে পড়ে যায়। এরকম আমরা মাঝে মাঝে রোগী পাই, তখন আমরা তাদের আবার কাউন্সিলিং করতে হয়। আসলে বাস্তবতা হচ্ছে রেডিওথেরাপি আমাদের ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির মধ্যে একটি এবং সবচেয়ে কার্যকরী, মানে বিশেষ করে যেই ক্যান্সারগুলো রেডিওথেরাপি রেডিও সেনসিটিভ তার জন্য রেডিওথেরাপি খুবই ভালো একটা চিকিৎসা। এখন ধরে নিতে পারি আমরা যে নেজোফেরিংসের কথা বলছিলাম বা আমরা যদি ফেরিংসের কথা বলি, কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ আমাদের আছে যেগুলো আমরা অপারেশন করে বাদ দিতে পারি না, কাজেই সেটাকে রেখেই আমাকে চিকিৎসাটা আগিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে রেডিওথেরাপি হচ্ছে আমাদের সবচেয়ে মূল ব্যাপার, কারণ যেখানে অপারেশন করা যাবে সেটা নয় আমরা অপারেশন করতে পারবো, যেটা অপারেশন করা যাবে না সেই জায়গার ক্যান্সার চিকিৎসার জন্য রেডিওথেরাপি আমাদের জন্য খুবই কার্যকর। এখন রেডিওথেরাপি আমরা সাধারণত এক্ষেত্রে যেটা করে থাকি, রেডিওথেরাপি দীর্ঘদিন ধরে দিতে হয়, প্রায় 6 সপ্তাহ ধরে আমাদের রেডিওথেরাপি চলে, 33 ফ্র্যাকশন যদি পাই। এটার উপর আরেকটু যদি আমরা বিস্তারিত বলতে চাই, তাহলে রেডিওথেরাপির বিভিন্ন আমাদের পদ্ধতি আছে, যেমন আমরা 3D প্ল্যানিং করে দিতে পারি, আমরা IMRT করতে পারি, IGRT করতে পারি। কাজেই এটা নির্ভর করবে ক্যান্সারটা কোন জায়গায় আছে এবং কোন স্টেজে আমরা পাচ্ছি, পেশেন্টের বয়স, পেশেন্টের কন্ডিশন, সেটা দেখে আমরা ঠিক করি যে এই পেশেন্টকে কোন ধরনের প্ল্যানিং আমরা করতে পারবো। যদি আমরা দেখা যায় যে কনভেনশনাল যে 3D প্ল্যানিং, সেখানে 33 ফ্র্যাকশন, মানে আমাদের মোটামুটি প্রায় 6 সপ্তাহের বেশি, আমাদের 6.5 সপ্তাহ মতো আমাদের সময় লাগবে রেডিওথেরাপি দেওয়ার জন্য। সপ্তাহে 5 দিন পাবে, 2 দিন বিশ্রাম। এখন আসেন রেডিওথেরাপির যে বিষয়টা, সেটা আমি বলতে চাই যে আমরা প্রথমে একটা সিটি স্ক্যান করে দেখব কোন জায়গাটায় আমাদের এই ক্যান্সারটা আছে, এবং আমরা কম্পিউটারে প্ল্যানিংয়ের মাধ্যমে আমরা শুধুমাত্র সেই জায়গাটাতেই থেরাপি দেব। ফলে পেশেন্টের অন্যান্য যে আশপাশের অঙ্গ প্রত্যঙ্গ সেখানে কোনো থেরাপি পাবে না। এর ফলে তার পার্শ্ব প্রতিক্রিয়াটা অনেক কম হবে। যেমন আগেকার দিনে আমাদের রেডিওথেরাপি দেওয়া হতো, এখনও আমাদের কোনো সেন্টারে দেওয়া হয়, সরকারি সেন্টারে, সেটা হচ্ছে 2D প্ল্যান করে। 2D প্ল্যান বলতে বোঝায় যে আমার এই অংশটুকু গোটাটাই পেয়ে যাবে, সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়াটাও আমাদের বেশি হয়। কিন্তু এখন আমাদের অত্যাধুনিক যে চিকিৎসা পদ্ধতি, তাতে আমরা কম্পিউটারে প্ল্যান করে ঠিক যে জায়গাটায় তার সমস্যা আমরা সেই জায়গাটাতেই আমরা থেরাপি দিতে পারি। এর ফলে পেশেন্ট আসলে বুঝতেই পারে না যে কখন তার থেরাপি হয়ে গেল, এবং পেশেন্টের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম হয় এবং আমাদের কিউরেটিভ মানে আমাদের চিকিৎসার সফলতার হারও কিন্তু আমরা অনেক বেশি পাই। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে রেডিওথেরাপি মানে দেওয়ার সুযোগটা কতটুকু আছে? এটা আসলে কি সরকারি হাসপাতালে কয়টা মেশিন আছে, বা এটা যদি আমরা বলতে চাই, এটা আসলে আমি অন্ততপক্ষে রেডিওথেরাপির মানুষ এবং আমি ক্যান্সারের চিকিৎসক হিসেবে আমি বলবো আমি হতাশ এই অর্থে যে আমাদের সরকারি পর্যায়ে আমাদের মেশিন কিন্তু ওইভাবে এখন চালু নাই, আছে
ক্যান্সার ইনস্টিটিউটে দেখা যাচ্ছে 2টা মানে 6টা মেশিনের যে আছে তার মধ্যেও 2টা মেশিন চালু থাকে। আর দেখা যাচ্ছে কিন্তু এরকম কেন, মানে এটা আসলে কি এটা অনেক দিন ধরেই এরকম দেখা যাচ্ছে, আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে পারছি না কেন? আমরা পারছি না আসলে। এই ক্যান্সার সেন্টারগুলো অনেক বেশি ব্যয়বহুল এবং এইগুলো প্রতিষ্ঠা করার জন্য টেকনোলজিও কিন্তু মানে আধুনিক টেকনোলজির প্রয়োজন হয় এবং মেশিনগুলো ওই জন্যে বেশি। আমাদের আসলে ক্যান্সার পেশেন্টের লোড তো অনেক বেশি। এই এক একটা ক্যান্সার যে আমাদের যে ট্রিটমেন্টের যে আমাদের ইউনিট, আমাদের লিনাক ইউনিটে দেখা যাচ্ছে যে 200, 300, 400 পেশেন্ট একদিনে দিতে হয়। এর ফলে এই পেশেন্ট ওভারলোডেড হয়ে যাওয়ার কারণে মেশিনগুলো আমাদের দেখা যাচ্ছে মাঝে মাঝে নষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের আসলে আমরা কি আর বেশি মেশিন বসাইতে পারি না? অবশ্যই পারি এবং আমরা এই বিষয়ে উদ্যোগও নেওয়া হয়েছে। বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর যে আমাদের কমিটমেন্ট ছিল যে 8টি বিভাগীয় সদরে ক্যান্সার সেন্টার, এবং আমাদের কিন্তু সেটার কার্যক্রম অলরেডি চালু আছে। কিন্তু সমস্যা যেটা, আজকে যদি আমি ক্যান্সারের কোনো সেন্টার চালুর প্ল্যানিং করি তাহলে কমপক্ষে 10 থেকে 12 বছর সময় লাগে এটা মানে আমাদের মানে ঠিক মতো চালু হওয়ার জন্য বা এটাকে বাস্তবায়ন করবার জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়। কাজেই এটা আমাদের হয়তোবা একটু আমরা এক্ষেত্রে পিছিয়ে গেছি। হ্যাঁ, আমাদের চালু আছে, আমাদের ক্যান্সার ইনস্টিটিউটে আমাদের মেশিন চালু আছে, ঢাকা মেডিকেলে আছে, চিটাগাংয়ে আছে, রাজশাহীতে আছে, বগুড়াতে আছে। কাজে আমাদের রেডিওথেরাপি মেশিন চালু আছে, কিন্তু তা আসলে আমাদের প্রয়োজনের তুলনায় আমি বলবো 5%-এরও নিচে আমাদের যে পরিমাণ মেশিন দরকার হয়। দেখা যাচ্ছে যে ক্যান্সার ইনস্টিটিউটে একটা পেশেন্টের রেডিওথেরাপি দিতে গেলে তার সিরিয়াল 6 থেকে 8 মাস পড়ে যায়। কাজেই সেক্ষেত্রে এটা আসলে খুব অসুবিধাজনক একটা পেশেন্ট। মানে রোগী ক্যান্সার যার চিকিৎসা করতে হবে খুব আর্জেন্ট বা অতি দ্রুত, কিন্তু তাকে 6 থেকে 8 মাস পরে যদি সে শিডিউল পায় ততদিনে তো তার ক্যান্সার স্টেজ 1 থেকে স্টেজ 3 তে চলে যাবে। আসলেই বাস্তবতা এটা। এবং এই কারণে আমাদের ক্যান্সার চিকিৎসায় সফলতার হারটাও আমরা ওইভাবে পাই না, কারণ সকলে তো সে আর্থিক সঙ্গতি থাকে না যে প্রাইভেটে গিয়ে তার। প্রাইভেটে কেমন খরচ হয় এটা? প্রাইভেটে এখন নির্ভর করবে, সেন্টার ভেদে কিছু কিছু ভিন্নতা আছে। কোনো কোনো সেন্টারে হয়তো বা রেডিওথেরাপিতে যদি 3D আমরা প্ল্যানিং করি তাহলে 3000 থেকে 6000 পর্যন্ত আসতে পারে। আর যদি আমাদের IMRT করি তাহলে সেক্ষেত্রে আরেকটু বেশি পড়বে পার ফ্র্যাকশনে। কাজেই প্রাইভেটে চিকিৎসা করা আসলে সত্যিই ব্যয়বহুল। এখন আসলে সত্যি মানে মানুষের জন্য এতটা অসহায় বোধ করে। আমি ক্যান্সার হসপিটালে কাজ করার সময় আমি এটা দেখেছি। গ্রামের সাধারণ মানুষ, তাদের আর কোনো সরকারি হাসপাতাল ছাড়া তাদের আর কোনো গতি থাকে না, উপায় থাকে না, কারণ তাদের সেই সঞ্চয় নেই একটা চিকিৎসা করবার জন্য। এবং এখানে এসে তখন যারা রেডিওথেরাপি পায় না, একটা হাহাকার, বাঁচার জন্য তাদের একটা আকুতি থাকে যে আমাকে তার একটা শেষ চেষ্টা, সে মনে করে যে অন্তত এটুকু পেলেও তার চিকিৎসা কিছুটা হলেও হতো। যাই হোক, আমরা আশা করছি যে এই সমস্যাগুলো কাটিয়ে ওঠা যাবে এবং এটি আসলে অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল এবং এই যন্ত্রগুলো এতটা হাইলি টেকনিক্যাল, দেখা যায় যে শুধু মেশিন কিনলেই হয় না, তার আফটার সার্ভিস যেটা, আফটার ইনস্টলমেন্ট সার্ভিস যেটা, সেটা আসলে সবসময় দেখা যায় ভালোভাবে পাওয়া যায় না। হ্যাঁ, এই সব কিছু মিলিয়েই আসলে, এবং যখন একটা পার্টস যখন নষ্ট হয়ে যায় তখন সেটাকে আবার রিপ্লেস করতে গিয়ে অনেক সময় লেগে যায়। সব কিছু মিলিয়ে আসলে এই সমস্যাগুলো হচ্ছে। আমরা আশা করছি যে এই বিষয়গুলো কাটিয়ে উঠবেন আমাদের, সরকার চেষ্টা করবেন যে এই বিষয়গুলোকে কাটিয়ে উঠবার জন্য। অপারেশনের কথা বলছিলেন যে নাক কান গলা অনেক জায়গায় আমরা অপারেশন করতে পারি না, কিন্তু নাক কান গলায় তো আমরা জানি যে নাক কান গলার ENT সার্জন আছেন, এবং তারা এই ধরনের অপারেশন করে থাকেন। তাহলে কোন অপারেশনগুলো করা যায় এবং কোনগুলো যায় না? বিশেষ করে আমরা যেটা জানি যে বাকাল মিউকোসার যে আমাদের অংশটুকু মুখগহ্বরের মধ্যেই যে আমাদের আলসার যেগুলো থাকে, যেগুলো আমাদের ক্যান্সারে পরিণত হয়, ইভেন আমাদের যে জিহ্বাতে যে ক্যান্সারগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবেই কিন্তু এখন অপারেশন হয়। এখানে কিন্তু অনেকগুলো গ্রুপ অফ সার্জন এখানে কাজ করতে পারে, যেমন নাক কান গলা সার্জন আছেন। তাছাড়া এখন আমাদের ENT অনকোলজি, আপনি জানেন ক্যান্সার ইনস্টিটিউটে কিন্তু নাক কান গলা অনকোলজি আছে, ENT সার্জারি আলাদা একটা ডিসিপ্লিন আছে। এছাড়া ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি আছে। কাজেই রিকনস্ট্রাকটিভ সার্জারি যারা প্লাস্টিক সার্জন আছেন তারা কিন্তু করতে পারেন। কাজেই অনেক সময় হয় কি অপারেশন করার পর এগুলোর প্রয়োজন পড়ে যে তার যেন এটা যেহেতু ফেস মানে মুখের অংশটুকু, কাজে সেটা যদি ডিসফিগারমেন্ট হয়ে যায় তাহলে তার জন্য তো আসলে পরবর্তী জীবনটা কঠিন হয়ে যায়। কিন্তু এখন অনেক ভালো ভালো সার্জারি হচ্ছে যার মাধ্যমে এখানে দেখা গেল মেজর অংশ কেটে ফেললেও আবার সেটা রিকনস্ট্রাকশন করা সম্ভব হয়। কাজে অপারেশন করে মূলত মুখগহ্বরের অংশের যে মানে আমাদের ক্যান্সারগুলো সেগুলোর আমাদের অপারেশন হয়। এছাড়াও যেমন আমাদের যদি ল্যারিংসের কথা চিন্তা করি, আমাদের লেজারের মাধ্যমে কিন্তু একটা অপারেশন করা যায়, সেটাও কিন্তু আমাদের লেজার ট্রিটমেন্ট একটা অংশ।
এটাই মূলত আমাদের অপারেশনের মাধ্যমে আমাদের করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। মানে অপারেশনে যখন করা হয় তো সেটা সাকসেস রেট কেমন থাকে? অপারেশনের সাকসেস রেট আসলে এক্ষেত্রে নির্ভর করবে তার স্টেজ কোন স্টেজে পাচ্ছে। ওই একই কথায় আবার আসছি যে যদি আমাদের ওই টিউমারটা শুধুমাত্র ওই অর্গ্যানের মধ্যে কনফাইন্ড থাকে এবং এই হেডনেক অংশটুকু তো পাশাপাশি অর্গ্যানগুলো সেই রকম স্পেস নাই যে খুব বেশি অংশ কেটে ফেলতে পারবে, কাজে ওরা যদি এমন লোকেশনে থাকে যেটা পুরোপুরি কেটে আনা সম্ভব, তাহলে কিন্তু অপারেশনের সাকসেস রেট অনেক বেশি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে রোগীগুলো পাই অ্যাডভান্স স্টেজে। দেখা গেল এক জায়গাকার ক্যান্সার পাশের আর এক জায়গা পর্যন্ত চলে গেছে, মানে T4 সাইজ হয়ে গেছে। T4 সাইজ হয়ে গেলে আমাদের জন্য তখন অপারেশনের পরেও রেডিওথেরাপি চিকিৎসার প্রয়োজন হয়। আচ্ছা, এটা আসলে কেন হয় যে আমাদের বেশিরভাগ রোগীর অ্যাডভান্স স্টেজে আমাদের কাছে আসে? কারণটা কি? এটার একটা প্রধান কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে প্রথম কথা হচ্ছে পেশেন্টের কাছে অ্যাভেলেবেল ডাক্তার নাই। ডাক্তার যারাও আছে তারাও হয়তো বা ডাক্তারের কাছে যাওয়ার জন্য আগ্রহী হয় না, মনে করে মুখে পান খেতে গিয়ে বা সিগারেট খেতে গিয়ে একটু ঘা হয়েছে, এটা তো হতেই পারে। আরেকটা ব্যাপার হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে ক্যান্সারের যে ঘা হয় সেটা কিন্তু ব্যথাযুক্ত সাধারণত হয় না। আর ব্যথা না হলে মানুষ সহজে, ব্যথা না হলে মানুষ মনে করে এটা তো এমনিই হয়েছে। যখন ব্যথা হবে তখন মানুষ একটু অসুবিধা হবে, তখন বুঝতে পারবে। কাজেই যখন ক্যান্সারটা অনেকটা বড় হয়ে যায় তখন সে ব্যথা তৈরি করে। বিধায় পেশেন্ট কিন্তু অনেক সময় নিজে অবহেলা করে যে এটা আছে থাক, আবার ডাক্তারের কাছে যাবো, একটা খরচ হবে, পরীক্ষা নিরীক্ষা দিবে, কাজে এই জন্য তারা হয়তো মনে করে যে থাক এটা ঠিক হয়ে যাবে, বা নিজেরা চেপে যায়। কিন্তু যখন দেখা যায় যে আর পারছে না, তখন ডাক্তারের শরণাপন্ন হলে আমরা তখন দেখা যায় যে অনেক অ্যাডভান্স স্টেজে রোগীটা পাচ্ছি। কিন্তু রোগী যদি আমরা ওই আর্লি স্টেজে, যখন উনি ওই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছেন না, সেই স্টেজে যদি আমরা পেতাম, তাহলে কিন্তু চিকিৎসা করলে ওনাকে ভালো করার বা হারটা কিন্তু আমাদের আরও অনেক বাড়তো। আচ্ছা, চিকিৎসার কথা আমরা মোটামুটি জানলাম যে এখানে অপারেশন হয়, তারপরে রেডিওথেরাপি, কেমোথেরাপিও দেওয়া হয়। আপনাদের এগুলোতে কি করে কেমোথেরাপির ক্ষেত্রে কোনো নিউয়ার এজেন্টস কি এসছে? মানে এখন যেটা আসলে বিষয় যে কেমোথেরাপিটা আমরা সাধারণত যেটা মনে করি যে যদি আমাদের অ্যাডভান্স স্টেজে আমরা পাই, যেমন সাইজটা একটু বেশি হয়ে গেছে, এটা আশপাশে লিম্ফ নোড আমরা বলি, গলায় যদি গুটি চলে আসে, তাহলে সেটা আমাদের অ্যাডভান্স স্টেজ মনে করি। সেক্ষেত্রে আমরা যেটা করি, আগে ইন্ডাকশন কেমো বলি আমরা, আগে কেমোথেরাপি 3-4 সাইকেল দিয়ে জিনিসটাকে একটু ছোট করে তারপরে আমরা রেডিওথেরাপি অথবা অপারেশনের দিকে এগিয়ে যাই, মূলত রেডিওথেরাপি। এছাড়াও কেমোথেরাপির আরও একটি রোল আছে, যেমন আমরা যখন রেডিওথেরাপি দিই আমরা ওটাকে বলি কনকারেন্ট কেমো রেডিয়েশন, মানে রেডিওথেরাপি তো পাবেই, সেইটা যেন ভালো কাজ করে এই জন্য ছোট্ট ডোজে, আমরা অল্প ডোজে আমরা কেমোথেরাপি দিয়ে থাকি। কাজে কেমোথেরাপির এখানে অনেক রোল আছে, কিন্তু এই কেমোথেরাপির রোলটা কিউরেটিভ না। কেমোথেরাপি কন্ট্রোল করার জন্য আমরা দিতে পারি, কিন্তু কিউরেটিভ রোল হচ্ছে আমাদের রেডিওথেরাপি। এখানে কি এই ধরনের ক্যান্সারগুলোতে কি কোনো মনোক্লোনাল অ্যান্টিবডি বা এই ধরনের কোনো নিউয়ার এজেন্টসকে আমরা ব্যবহার করি কিনা? আমরা করতে পারি, কিন্তু আসলে অনেক বেশি ব্যয়বহুল হওয়াতে আমাদের এখানে দেখা যাচ্ছে যে মনোক্লোনাল অ্যান্টিবডি বা ওই টাইপের আমরা ইমিউনোথেরাপি আমরা দিতে পারি। হ্যাঁ, এগুলো আসলে মূলত কন্ট্রোল করতে পারি। আমরা দেখা যাচ্ছে যে রেসপন্স পাচ্ছি না রেডিওথেরাপিতেও, বা রেডিওথেরাপি দেওয়ার পর রিকারেন্স হচ্ছে, তখন আমরা এখানে ইমিউনোথেরাপি ব্যবহার করতে পারি, কিন্তু অত্যন্ত ব্যয়বহুল বিধায় আমাদের অনেকের পক্ষেই হয়তো বা সেই ব্যয় বহন করা সম্ভব হয় না। আচ্ছা, নাক কান গলার ক্যান্সারগুলো কি সম্পূর্ণ পুরোপুরি ভালো হয়ে যায়? হ্যাঁ, অবশ্যই। নাক কান গলার ক্যান্সার আমরা যদি রেডিওথেরাপি এবং যদি আমরা সঠিক প্ল্যানিংয়ের মাধ্যমে, সঠিক মেশিনের মাধ্যমে যদি আমরা চিকিৎসাটা, এবং রোগী যদি থার্ড স্টেজে, ইভেন আমি এরকমও রোগী পেয়েছি, আসলে এটা রোগের ক্ষেত্রে তো আসলে গ্যারেন্টি দিয়ে বলা যায় না। আমরা দেখা যাচ্ছে ক্যান্সার ইনস্টিটিউটে আমি যখন ছিলাম তখন আমরা 2D প্ল্যান করেও কিন্তু পেশেন্টকে যখন আমরা রেডিওথেরাপি দিয়েছি, সেই পেশেন্টও দীর্ঘদিন আমরা ভালো অবস্থায় পেয়েছি। কাজে নাক কান গলার ক্যান্সার হলেই যে একটা মানে আতঙ্কে হয়ে গেল যে আমি শেষ, আমার আর কোনো কিছু হবে না, এরকম আমি মনে করি না। কাজে রেডিওথেরাপি যেহেতু খুব ভালো সুযোগ আছে, এখন তার আর্থিক সামর্থ্য অনুযায়ী তাকে চিকিৎসা নিতে হবে, এবং চিকিৎসা নিতেই হবে। ডক্টর তুষার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, প্রিয় দর্শক, নিচ্ছি আরও একটি বিরতির পরে আবারও ফিরে আসবো আমরা এই আলোচনায়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনে কেমন আছেন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি নাক কান গলার ক্যান্সার নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশেষজ্ঞ অতিথি ডাক্তার তুষার দাস। ডাক্তার তুষার দাস সহকারী অধ্যাপক এবং ক্যান্সার বিশেষজ্ঞ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার তুষার, আমরা নাক কান গলার ক্যান্সার নিয়ে কথা বলছিলাম, আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। পরীক্ষা নিরীক্ষা নিয়ে একটু কথা জানতে চাই আমরা। এই যে নাক কান গলার যখন ক্যান্সার হয় তখন আমরা কি কি ধরনের পরীক্ষা করে থাকি?
প্রথম কথা হচ্ছে নাক কান গলায় দেখা যাচ্ছে যে কোথাও একটা তার অসুবিধা হচ্ছে, সে যখন নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবে তখন ডাক্তার যদি দেখা যায় যে ঘা বা আলসারটা সোজাসুজি দেখতে পাওয়া যায়, মুখগহ্বরের কথা বলছি, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে পাঞ্চ বায়োপসি বলি আমরা, এবং বায়োপসির মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি যেটা একটা ক্যান্সার আছে। যে ক্ষেত্রে আমাদের সোজাসুজি দেখা যায় না সেক্ষেত্রে আমরা এন্ডোস্কোপি বলি, FOL আমাদের যে পরীক্ষা, তার মাধ্যমে আমরা সেই ঘাটাকে দেখি এবং দেখে সেখান থেকে মাংস পরীক্ষা করে দেখি। সিটি স্ক্যান করতে পারি আমরা, সিটি স্ক্যান করে বা MRI করে আমরা দেখতে চাই যে কতদূর পর্যন্ত রোগটা ছড়িয়েছে, রোগটা কি শুধুমাত্র ওই অঙ্গে আছে নাকি ওখান থেকে আশপাশের কোথাও ছড়িয়ে গেছে। কাজে স্টেজিংয়ের জন্য আমাদের সিটি স্ক্যানের পরীক্ষার প্রয়োজন হয়। এছাড়া তো তার আনুষঙ্গিক কিছু পরীক্ষা তার লক্ষণ ভেদে আমরা করে থাকি, যেমন যদি নেকের আল্ট্রাসাউন্ড করার প্রয়োজন হয় বা এমনিতে যে রুটিন পরীক্ষাগুলো CBC, ক্রিয়েটিনিন, SGPT এগুলো তো কমনলি থাকেই, এটাই মূলত আমরা করে থাকি। আচ্ছা, তো এই পরীক্ষাগুলো কি আমাদের দেশে সরকারি হাসপাতালগুলোতে অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, এতটুকু বলতে পারি যে এই পরীক্ষাগুলো আমাদের সরকারি লেভেলে, যেমন আমাদের বেশিরভাগ সরকারি হাসপাতালে সিটি স্ক্যান, বড় বড় যেগুলো মেডিকেল কলেজ হাসপাতাল আছে, সিটি স্ক্যান মেশিন আমরা করতে পারি, বায়োপসি পরীক্ষাও আমরা করতে পারি। কাজেই এটা যেমন নাক কান গলা ইনস্টিটিউট আছে সেখানেও কিন্তু আমরা এই পরীক্ষাগুলো অ্যাভেলেবেল করতে পারি। আচ্ছা, তো পরীক্ষা হলো, চিকিৎসা হলো, এখন আমাদের আসলে জানার দরকার যে আমরা প্রিভেনশন, আমরা কীভাবে এগুলোকে প্রতিরোধ করতে পারি, কারণ আমাদের চিকিৎসা তো অনেক ব্যয়বহুল এবং এইসব রোগে আক্রান্ত হওয়ার থেকে যদি আমরা প্রতিরোধ করতে পারি সেটা বরং ভালো। আমাদের দেশের মানুষ তো আসলে অতটা সচ্ছল নয়, বিশেষ করে ক্যান্সার চিকিৎসা করবার মতো। তো সেক্ষেত্রে আপনি প্রতিরোধের ক্ষেত্রে কি কি উপায় আছে বা আপনার পরামর্শ কি? সেক্ষেত্রে আমি প্রথমে বলতে চাই যে বেশিরভাগ ক্যান্সারের ক্ষেত্রে আমরা যেমন বলি যে এই ক্যান্সারের কারণ সম্বন্ধে আমরা জানি না বা আননোন, ইটিওলজি আননোন, কিন্তু এক্ষেত্রে কিন্তু তা না। এক্ষেত্রে আমরা জানি যে এই ক্যান্সারের প্রধান কারণ হচ্ছে স্মোকিং বা ধূমপান, বা আমরা আরও যদি বলি তামাক বা তামাক জাতীয় খাদ্য, যে কোনো ফর্মেই। সেটা হতে পারে যে ওই যারা গুল খায়, যারা ওই ঘুটকা বলে, যারা আলাপাতা বলে, যে কোনো ফর্মেই যদি তারা তামাক বা তামাক জাতীয় খাদ্য খেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। কাজে সহজ ব্যাপার হচ্ছে তাদের এই স্মোকিং বা ধূমপান ত্যাগ করতে হবে এবং তামাক জাতীয় খাদ্য যেগুলো খাওয়া অভ্যাস আছে সেগুলো বন্ধ করতে হবে। এই সাথে সাথে যেটা বলতে চাই যে তামাক জাতীয় খাদ্য দেখা গেছে যে রিসার্চে যে তামাক জাতীয় খাদ্য যারা ছেড়ে দিয়েছে সেই এলাকার লোকজনের মধ্যে এই ক্যান্সারের প্রবণতাও কমে গেছে। বিধায় আমি বলতে চাই যে প্রধান বিষয় হচ্ছে তামাক জাতীয় খাদ্য আমাদের পরিহার করতে হবে। আর একটা জিনিস আমি বলতে চাই, সচেতনতা। যে আমার মুখে কোনো একটা ঘা হলো, আমি 2 সপ্তাহ চিকিৎসকের পরামর্শ নিব। চিকিৎসক যদি চিকিৎসা দেওয়ার পর 2 সপ্তাহ বা থেকে 3 সপ্তাহের মধ্যে যদি সে ঘা ঠিক না হয় তাহলে অবশ্যই আমাকে বিষয়টা আরেকটু গভীরভাবে দেখতে হবে বা ডাক্তারকে ভালোভাবে দেখাতে হবে, ফলো আপে যেতে হবে। তাহলে সেই চিকিৎসক সেই ঘায়ের লক্ষণ বুঝে পরীক্ষা করে দ্রুত রোগটা ধরতে পারবেন। যেমন আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখে থাকি যে লিউকোপ্লেকিয়া বলি আমরা, ইরাইথোপ্লেকিয়া বলি, মানে সাদা রঙের মুখের ভিতর দাগ বা লাল রঙের দাগ, এগুলো হচ্ছে প্রি ক্যান্সারাস কন্ডিশন। যখন আমাদের এই ধরনের থাকে তখন বেশিরভাগ অনেক ক্ষেত্রেই দেখা যায় এই কন্ডিশনগুলো থেকে ভবিষ্যতে ক্যান্সার হয়ে যায়। কাজেই প্রি ক্যান্সারাস কন্ডিশন, মুখের ভিতরে এরকম সাদা দাগ বা লাল দাগ যদি দেখি, আমরা ডাক্তারের পরামর্শ নিব, তাহলে আমরা ক্যান্সার মানে খুব আর্লি স্টেজেই আমরা জিনিসটাকে ধরতে পারবো। ধরতে পারলে আমরা চিকিৎসাটাও কিন্তু আমরা ভালোভাবে করতে পারবো। কাজেই আমি বলবো সচেতনতার আমাদের প্রয়োজন রয়েছে এবং যে বলছি বদভ্যাসগুলো আমাদের ত্যাগ করতে হবে। খাদ্যাভ্যাস এবং জীবনযাপন পদ্ধতি কেমন হওয়া উচিত ওভারঅল আমরা যদি ক্যান্সার থেকে ভালো থাকতে চাই? এটার ক্ষেত্রেও হেডনেকে যেহেতু আমরা আছি সেই অংশটুকুতেই আমি বলতে চাই যে আমরা অনেক সময় অনেক গরম চা খেয়ে থাকি। এই জন্য বলে থাকে যে গরম চা একদম বেশি গরম হলে সেখানে ক্রনিক ইরিটেশন হয়। আচ্ছা, কাজেই এটা ক্রনিক ইরিটেশন কিন্তু একটা ক্যান্সারের কারণ। এক্ষেত্রে একটা জিনিস যোগ করতে চাই যে অনেক পেশেন্ট মনে করে আমি তো জর্দা খাই না, আমি খালি সুপারি দিয়ে পান খাই, কিন্তু এটাও কিন্তু একটা ক্যান্সারের কারণ। কারণ ওই সুপারিটাও ক্রনিক ফ্রিকশন, ঘর্ষণ হয় এই মুখগহ্বরে, ফলে সেখানে কিন্তু তার ক্যান্সার হতে পারে। সুপারি ইটসেলফ কার্সিনোজেন যেমন, কিন্তু ওটা আবার ওই চিবানোর সময় যে রাফ সুপারির সারফেসটা থাকে, যে তার ফলে সেই ফ্রিকশনটা বেশি হলেও কিন্তু তার ক্রনিক ফ্রিকশন হলে তার কিন্তু ক্যান্সার হয়ে যেতে পারে। কাজেই এটা আমি বলবো যে আমাদের আসলে
এই খাদ্যাভ্যাস যেটা কথা বলছিলাম, সেখানে যেমন আমরা বলে থাকি স্পাইসি ফুড, আমরা বলে থাকি যে ফাস্ট ফুড, এগুলো কিন্তু আমাদের পরিহার করতে হবে। আমাদের যেটা খাদ্য খাওয়া, যে অতিরিক্ত তেল বা অতিরিক্ত চর্বি, অতিরিক্ত লবণাক্ত খাওয়ার আমাদের শরীরের জন্য কিন্তু খারাপ, এবং এটাও কিন্তু এক ধরনের এইসব খাদ্য কিন্তু কার্সিনোজেন থেকে থাকে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদেরকে আসলে এই ধরনের খাবারগুলো পরিহার করে বরং উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবার বা আমাদের ফলমূল, শাকসবজি, আমাদের সেই পুরাতন দিনের যে খাবারগুলো খেতাম সেগুলোই আমাদের বরং স্বাস্থ্যের জন্য উপকারী বলে আমরা জানি। এবং এখন আসলে যে ফাস্ট ফুড, 2 নম্বর হচ্ছে যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কম। এটা একটা বড় ব্যাপার হচ্ছে যে আমাদের আসলে লাইফস্টাইল যেমন আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা আধুনিক যত হচ্ছি আমরা দেখা যাচ্ছে যে টেবিলেই থাকতে হচ্ছে, শারীরিক পরিশ্রমগুলো কম হয়ে যাচ্ছে। কাজেই এইটার ফলে দেখা যাচ্ছে তার ডায়াবেটিক হয়, ডায়াবেটিক হলে পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যায়, এর ফলে তার কিন্তু এই ক্যান্সার রোগের প্রকোপতাও কিন্তু বাড়তে পারে। কাজেই আমি বলবো যে খাদ্যাভ্যাস এবং ব্যায়াম এগুলো কিন্তু পেশেন্টের মানে যে কোনো কারোর জন্যই সুস্থভাবে থাকার জন্য জরুরি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলাম। ডক্টর তুষার, আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। নাক কান গলার ক্যান্সারের কথা তো আমরা জানলাম, মুখগহ্বরের ক্যান্সারও কিন্তু আমাদের দেশে যথেষ্ট পরিমাণে বেশি এবং এটা খুব কাছাকাছি, অনেক বেশি ইয়ে হয় এবং কারণগুলো প্রায় কাছাকাছি। দেখা যাচ্ছে যে এই যে পান খাওয়া, সুপারি খাওয়া, এগুলো থেকেও কিন্তু মুখগহ্বরের ক্যান্সারগুলো হয়ে থাকে। আমাদের দেশে মুখগহ্বরের ক্যান্সারের মানে কি পরিমাণে আছে বা পৃথিবীতে আমাদের অবস্থানটা কি? এটা ওই যে কথা বলছিলাম যে আমরা আসলে এটা যখন আমাদের স্টাডি হয় তখন আমাদের নাক কান গলা একসাথে করা হয়। এটা আমাদের এখানে না, খালি ওয়ার্ল্ড ওয়াইডই করা হয় এবং সেটা দেখা যায় প্রতি 10টা রোগীর মধ্যে আমরা 3টা রোগী এরকম পেয়ে থাকি যে যাদের নাক কান গলার ওভারঅল আমরা পাই। আর ওভারঅল পার্টের মধ্যে অবশ্যই আমরা ল্যারিংস যেটা বলছিলাম যে ষড়যন্ত্র, সেটা সবচেয়ে বেশি পাই আমরা। সেকেন্ড কমন কিন্তু আমরা পাই মুখগহ্বরের ক্যান্সার, এবং সহজেই যে একটু আগে যে কথা আলোচনা করছিলাম সেই কারণেই কিন্তু আমরা এটা বেশি পেয়ে থাকি। আচ্ছা, লিম্ফোমা কি আপনাদের এই নাক কান গলার মধ্যে তো হয় অনেকগুলো, সেটাও কি আপনাদের এই এন্টি ক্যান্সার বা আপনার হেড নেক ক্যান্সারের মধ্যে কি পড়ে? অবশ্যই লিম্ফোমা আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যখন পাই, যখন আমরা সেই মাংস পরীক্ষাটা করি সেখানে আনডিফারেন্সিয়েটেড কথাটা আসে, তখন আমাদের কিন্তু সন্দেহ হয় যে এটা হতে পারে এটা লিম্ফোমা, মানে এটা এক ধরনের রক্তের রোগ, রক্তের ক্যান্সার, কিন্তু আমরা পাচ্ছি লক্ষণগুলো এই নাক কান গলার এই এলাকায়। তখন আমরা সেই স্লাইড বা সেই বায়োপসি রিপোর্টটাকে নিয়ে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পরীক্ষার মাধ্যমে আমরা এটা কনফার্ম করি যে এটা লিম্ফোমা। কারণ লিম্ফোমা আপনি জানেন, লিম্ফোমার চিকিৎসার ধারা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কাজেই আমরা লিম্ফোমাটা ওই যখন আমরা দেখি যে লিম্ফোমা হতে পারে তখন আমরা সেটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করে কনফার্ম করে তখন সেই অনুযায়ী আমরা চিকিৎসাটা একটা আলাদা ক্যাটাগরিতে আমরা ফেলে দিই। আমাদের এই যে নাক কান গলার ক্যান্সার বা বিভিন্ন ধরনের ক্যান্সার, এই ক্যান্সার চিকিৎসা কিন্তু হিস্টোপ্যাথোলজি বা বায়োপসি একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে, ভূমিকা রাখে। এটা আমাদের দেশে এই বায়োপসি পরীক্ষার সুযোগ এবং এটার অ্যাকুরেসি, এটার কোয়ালিটি কেমন বলে আপনি মনে করেন? এটা আসলে আমাদের টারশিয়ারি লেভেল হসপিটাল যেগুলো আছে সেখানে মোটামুটি হয়ে থাকে, কিন্তু জেলা সদর লেভেল হসপিটাল যেগুলো আছে সেখানে কিন্তু বায়োপসি পরীক্ষার সুযোগ সেইভাবে নাই। অতটা হয়তো আমরা করতে পারি। সেক্ষেত্রে আসলে রোগীদের জন্য একটু অসুবিধাই যে সবসময় টারশিয়ারি লেভেল হসপিটালে গিয়ে এই ধরনের পরীক্ষা করা, কিন্তু রোগী তো আমাদের অনেক, কাজে এই ধরনের ফ্যাসিলিটি আমাদের আরও বাড়ানো প্রয়োজন আমি মনে করি। তাহলে পেশেন্টের বায়োপসি পরীক্ষা যেমন আমাদের ঢাকা শহরে কিন্তু অ্যাভেলেবেল আছে, বেশিরভাগ সরকারি এবং অনেক বেসরকারি প্রতিষ্ঠানে বায়োপসি রিপোর্ট হচ্ছে এবং সেই রিপোর্টগুলো অত্যন্ত মানসম্পন্ন আমরা এখন পাচ্ছি। কাজেই এটা ঢাকার বাইরে আসলে মূলত বড় বড় শহরের বড় বড় মেডিকেল কলেজে এটা অ্যাভেলেবেল আছে। অনেক ধন্যবাদ ডাক্তার তুষার দাস, আপনি আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং এই বিষয়টি নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং বিষয়টি নিয়ে আপনি খুব চমৎকার আলোচনা করেছেন। আশা করছি যে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন তারা প্রত্যেকেই উপকৃত হয়েছেন এবং নাক কান গলার ক্যান্সার সম্পর্কে তারা জানতে পেরেছেন। আসলে সচেতনতাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ আমাদের রোগ থেকে ভালো থাকবার জন্য, বিশেষ করে ক্যান্সারের মতো দুরারোগ্য অসুখ থেকে ভালো থাকবার জন্য সচেতনতা হচ্ছে একটি প্রাথমিক পদক্ষেপ। এবং আমি মনে করি যে মানুষ সচেতন হলেই এই রোগ থেকে তারা রোগ অনেক বেশি জটিল হওয়ার আগেই তারা পদক্ষেপ নিতে পারবেন বা ব্যবস্থা নিতে পারবেন এবং সুস্থতার হারও বেড়ে যাবে।
ডক্টর তুষার, আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সাধারণ দর্শক সকলকেই ধন্যবাদ জানাচ্ছি মনোযোগ দিয়ে কথাটি শোনার জন্য। তবে একটা অনুরোধ শেষ মুহূর্তে করতে চাই, যে ওই একই কথা, যে স্মোকিং এবং তামাক জাতীয় খাদ্য যত দ্রুত তারা পরিহার করবে, আমি আশাবাদী যে তাদের এই ধরনের ক্যান্সার যেন আমাদেরকে দূরে থাকতে হবে, আর না হবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।